আচ্ছা, এই চ্যাপ্টারটা শুরুতেই রয়েছে, দেখো হেরিডিটি। হোয়াট ইজ জেনেটিক্স? জেনেটিক্স মানে হচ্ছে জেনেটিক্স এ স্টাডি অফ হেরিডিটি, তাই তো? একটা জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে যে ইনফরমেশনগুলো ট্রান্সফার হচ্ছে ওয়ান জেনারেশন টু নেক্সট জেনারেশন, সেটাকেই আমরা কি বলি? জেনেটিক্স, তাই তো? তো জেজার মেন্ডেল, যেটাকে আমরা বলি ফাদার অফ জেনেটিক্স, was born in a pleasant family. He had his early education, এটা আমি আগেও বলেছিলাম, কিন্তু ও একজন ম্যাথামেটিশিয়ান ছিল, তাই তো? কিন্তু ওর যে ডিসকভারিগুলো সেগুলো ফার্স্টে অ্যাকসেপ্ট হয়নি, কিন্তু পরবর্তীকালে অ্যাকসেপ্ট হয়েছে। হি হ্যাড তাহলে হি ওয়ান্টেড টু বি আ টিচার, কিন্তু ও লাভ ফেভার করেনি, ওকে কি করা হয়েছে? ও একটা টিচিং মানে টিচার্স অফ টিচার হয়েছে, কিন্তু রিসার্চার হয়েছে। ও পি প্ল্যান্ট নিয়ে এক্সপেরিমেন্ট করেছিল, গার্ডেন পি প্ল্যান্ট। কেন? পি প্ল্যান্টের ভ্যারাইটিস রয়েছে, ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক রয়েছে পি প্ল্যান্ট, সেই ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক নিয়ে যদি এক্সপেরিমেন্টটা করেছিল বলে তার বিভিন্ন রেজাল্ট পেয়েছিল। আজ থেকে দুটো সেক্সুয়ালি রিপ্রোডিউস করেছিল, মেল ফিমেল নিয়ে, তাদের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক নিয়ে করেছিল, যে আজ থেকে 10 ইয়ার্স বার্থডে বা নেক্সট জেনারেশন, তারপরের জেনারেশন বা 10 ইয়ার্স আফটার জেনারেশন কী ধরনের হবে, কটা অফস্প্রিং হবে এবং তাদের ক্যারেক্টারিস্টিক কী হবে, তার ম্যাথমেটিক্যালি ফর্মুলা দিয়ে সেগুলো কিন্তু ও বার করেছিল। ওই দেখো লেখাই আছে, গার্ডেন পি নিয়েও করেছিল। হিজ ফাইন্ডিংস আর নাও নোন অ্যাজ মেন্ডেলস ল অফ ইনহেরিটেন্স, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের খুব মডার্ন দুটো কিন্তু অ্যাপ্লিকেশন রয়েছে জেনেটিক্স, যেটা একটা বায়োটেকনোলজির মধ্যে পড়ে। বায়োটেকনোলজি কিন্তু একটা খুব ভালো একটা সাবজেক্ট, যখন মানে মডার্ন বায়োলজির মধ্যে এটা পড়ে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইজ দ্য টেকনিক ইন উইচ জেনেটিক কনস্টিটিউশন অফ অ্যান অর্গানিজম ইজ অল্টার্ড বাই ইন্ট্রোডিউসিং নিউ জিন ইটস ক্রোমোজোমের মধ্যে আমরা বাইরে থেকে কোনো জিন যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের তাদের ডিএনএ স্ট্রাকচারগুলোকে আমরা চেঞ্জ করে নতুন কিছু বানাতে পারি, নতুন কিছু একটা জিন তৈরি করতে পারি। সেরকমভাবে দেখো, আমরা সবাই জানি ইনসুলিন, যেটা কি করেছিল? ব্লাড গ্লুকোজ লেভেল কমায়, তাই তো? কিন্তু যাদের বডিতে প্রচণ্ড ব্লাড গ্লুকোজ লেভেল বেশি, তাদের কি হয়? বাইরে থেকে ইনসুলিন ইনজেক্ট করতে হয়। হয়তো তোমরা আশেপাশে ফ্যামিলি মেম্বার্সের মধ্যে এগুলো শুনেছো যে ইনসুলিন নিতে হয়। তো ইনসুলিনটা কোথা থেকে নেবে? ইনজেকশনে যে ইনসুলিনটা দিচ্ছে, ফ্রম ওয়্যার দে উইল টেক দ্য ইনসুলিন? দে উইল টেক দ্য ইনসুলিন ফ্রম ইয়োর বডি অর ফ্রম মাই বডি। না, আমরা কারোর বডি থেকে তো নিয়ে একজনের বডি থেকে নিয়ে আরেকজনের বডিতে দিতে পারি না। আমাদের কি করতে হবে? উই হ্যাভ টু মেক নিউ ইনসুলিন। তাহলে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রসেসে ইনসুলিন কিন্তু ফার্স্ট প্রোডাক্ট তৈরি করা হয়েছিল, এলিলিলি বলে একটা কোম্পানি, সেখানে এটা হয়েছিল। বাট দ্য ইনসুলিন প্রডিউসিং জিনস অফ ম্যামেল হ্যাজ বিন successfully introduced in a certain bacterium which have been made to produce it. তারপর হচ্ছে জেনেটিক কাউন্সিলিং ইজ ইয়েট অ্যানাদার প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট। নিউলি ম্যারিড কাপলস আর অ্যাডভাইসড টু কনসাল্ট আ স্পেশালিস্ট রিগার্ডিং দ্য পসিবিলিটি অফ এনি আনডিজায়ারেবল ট্রেড উইচ দেয়ার চিলড্রেন মাইট ইনহেরিটেড। ডিজিজ লাইক ইমোফিলিয়া, থ্যালাসেমিয়া, কালার ব্লাইন্ডনেস, সিকল সেল অ্যানিমিয়া। মানে সিকল সেল অ্যানিমিয়া কিন্তু হিমোগ্লোবিনের মানে আরবিসি স্ট্রাকচারটা এরকম সিকেল, মানে চাঁদের মুন, হাফ মুন শেপের মতো হয়ে যায়। আমরা তো জানি যে আরবিসি স্ট্রাকচার হচ্ছে বাই কনকেভ ইন স্ট্রাকচার, বাট সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে আরবিসি স্ট্রাকচারটা এরকম সিকেল শেপ, মানে হাফ মুন শেপের মতো হয়ে যায়। সেজন্য মানে এফিসিয়েন্টলি অক্সিজেন বডিতে কি আরবিসির ফাংশন কি? অক্সিজেন ক্যারি করা পারে না করতে। তাই জন্য কিন্তু এই ডিজিজগুলো কিন্তু এদের হেরিডিটি ডিজিজ, মানে একজনের হলে নেক্সট জেনারেশনের হবে, এর কোনো কিওর নেই। থ্যালাসেমিয়া এগুলো, হিমোফিলিয়া এগুলো কিন্তু ব্লাড ট্রান্সফিউজ করতে হয়, ঠিক আছে? তাহলে আমাদের বিয়ের আগে যদি বাবা মা কি করে, যে মানে যদি প্যারেন্টস মানে বোথ দ্য কাপল যদি আমাদের কি করে, তাই জেনেটিক টেস্টগুলো করে নেয়, হতে পারে তাদের মধ্যে সে নর্মাল, বাট শি অর হি মে বি আ কেরিয়ার অফ দ্যাট জিন। এই ডিজিজগুলোর কেরিয়ার হতে পারে, কেন দুটো জিনের মধ্যে যদি একটা জিনের মধ্যে যদি প্রেজেন্ট থাকে এই হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, তাহলে কিন্তু সে কেরিয়ার হয়। এইগুলো আমি ক্লাসে বলেছিলাম, সে কিন্তু ওই ডিজিজগুলোর কোনো সিমটম শো করে না, বাট তার যে কোনো একটা জিনে, মানে এক্স হতে পারে এক্স ওয়াই, তার যে কোনো এক্সের মধ্যে একটা এক্স ক্রোমোজোমে যদি হিমোফিলিয়া বা থ্যালাসেমিয়া জিন থাকে প্রেজেন্ট, তার মানে কিন্তু সে কেরিয়ার, ঠিক আছে? তার মানে হতে পারে তার ছেলে বা মেয়ের মধ্যে কি হতে পারে না, পরবর্তীকালে যদি দুটোরই কেরিয়ার বিয়ে করে, তার বাচ্চার মধ্যে কিন্তু ওই জিনটা আসতে পারে। তার পার্সেন্টেজ কি বক্স, সেটা আমরা নেক্সট ক্লাসে কিন্তু অবশ্যই করব, ঠিক আছে? মানে নেক্সট আমাদের আছে, সেগুলো আমরা দেখব। তাহলে এগুলো হচ্ছে জেনেটিক কাউন্সিলিংয়ের মধ্যে পড়ছে।
What is heredity? The term heredity may be defined the transmission of genetically based characteristics from parents to offspring or genetic constitution of an individual. ঠিক আছে, cat produce cat not dogs. A mango seed germinate into a mango tree, তাই তো human give birth only to human not the apes. Even the curd bacteria which grow in milk undergo hundred of generation of each day and continue to produce the same type of bacteria, তাই না? তো সেম স্পিসিসের মধ্যে আমাদের রিপ্রোডিউস করবে, তবেই কিন্তু আমাদের কি হবে না, এটা ওয়ান জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে যাবে, তাই তো? আচ্ছা, লাইক হ্যাঁ এটা এতটা বললাম, লাইক হ্যাঁ এগুলো তো বললাম, তাই তো? ইট মিনস দ্যাট ইয়ং ওয়ান্স লুক লাইক দেয়ার প্যারেন্টস, কারণ আমরা সেক্সুয়ালি রিপ্রোডিউস করি আমাদের সেম স্পিসিসের মধ্যে করি, তাই জন্য। অল দ্য অর্গানিজম ওয়েদার অ্যানিমালস প্ল্যান্টস আর মাইক্রোঅর্গানিজম প্রডিউস দেয়ার ওন কাইন্ড থ্রু রিপ্রোডাকশন বাট দ্য অফস্প্রিংস আর নেভার আইডেন্টিক্যাল টু দেয়ার প্যারেন্টস, তাই তো? তাদের মধ্যে আমি তো বলছি আমাদের বাবা মার এক্স্যাক্ট কপি কি আমরা না, কারণ আমরা সেক্সুয়ালি রিপ্রোডিউস করি, উই হ্যাভ ভেরিয়েশনস আছে, কারণ আমাদের বাবার থেকে একটা জিন আসছে, মার থেকে একটা জিনিস আসছে, তাই তো? তাই জন্য আমাদের মধ্যে একটা ভেরিয়েশন শো হচ্ছে, আমরা এক্স্যাক্ট কপি হচ্ছে না। আসেক্সুয়াল রিপ্রোডাকশনে আমরা এক্স্যাক্ট কপি তৈরি হয়, আমাদের কিন্তু কোনো এক্স্যাক্ট কপি তৈরি হয় না, ঠিক আছে? মানে আমরা বাবা মার মধ্যে জিনের কিছু রিসেম্বল, কিছু মিল থাকে, তাই না? কিন্তু এক্স্যাক্টলি সেম হই না, কারণ সেটাকেই আমরা বলি ভেরিয়েশন। ভেরিয়েশন সবসময় সেক্সুয়াল রিপ্রোডাকশনে হয়। এই যে দিয়েছে দেখো, ভেরিয়েশন ইন পপুলেশন, হিউম্যান বিংস অ্যাজ আ স্পিসিস শেয়ার মেনি মেন ক্যারেক্টার্স অর ট্রেটস অ্যামং দেমসেলভ উইচ আইডেন্টিফাই দ্য স্পিসিস হোমো সেপিয়ান্স, ইয়েট ভেরিয়াস রেসেস অ্যান্ড ট্রাইবস লুক ডিফারেন্ট ইন দেয়ার সেভারাল ফিচার্স। দেখেছিস তো, চায়নার মানুষদের দেখতে একই রকম হয়, একই টাইপের হয়, তাই তো? আমরা যে পাহাড়ে নেপালি দেখতে একই রকম হয় অনেকটা, তাই না? ডিফারেন্ট কান্ট্রি যদি এরিয়াতে যায় তাদের কিন্তু মানে কলকাতার মতো দেখতে মানুষদের, আসামিসের মতো দেখতে নয়, একটু আলাদা থাকে, কিন্তু তাদের চোখ কান মুখ সবই একই, কিন্তু একটু আলাদা থাকে, তাই না? কারণ তাদের সেই স্পিসিসের মধ্যে, হিউম্যান স্পিসিসের মধ্যে রিপ্রোডিউস করেছে, তাই না? কেউ যদি ফরেনার আর যদি ভাবে একটা ইন্ডিয়ান পিপল রিপ্রোডিউস করে, তার বাচ্চাটার মধ্যে বাবারও কিছু সিমটমস থাকবে, মাটারও কিছু সিমটমস থাকবে, তাই না? ফার্দার উইদিন আ ফ্যামিলি মেম্বার্স হাউ ডিফারেন্স ইন বডি ফিচার্স, তাই তো? মানে এক্স্যাক্ট তো সেম হবে না, কিছু ডিফারেন্স থেকেই থাকে। দ্য স্মল ডিফারেন্স অ্যামং দ্য ইন্ডিভিজুয়াল, সেটাকেই আমরা কি বলি? ভেরিয়েশন। The same is true for the animals also, শুধু মানুষের ক্ষেত্রে নয়, অ্যানিমালসেরও। who keep pets like dogs, cat, domestic animals like cow or buffalo. There are so many breeds of each one them and even the same breed. There are minor difference and variation among individuals, characters and the traits. Any inheritance features or an organism is a character. The alternate forms of character is called the trait. এবার দেখো এখানে কি বলেছে, আমাদের ইনহেরিটেন্স অফ হিউম্যানের কিছু ক্যারেক্টার বলেছে, কোনগুলো কি ওয়ান জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে ট্রান্সমিট হয়। কেউ টাংরোল করতে পারে, কেউ টাংরোল করতে পারে না, ঠিক আছে? কালার ভিশনস নর্মাল নাহলে রেড, ঠিক আছে? এগুলো হচ্ছে কিছু আমাদের হিউম্যান বিংয়ের ক্যারেক্টারিস্টিক, যেগুলো ওয়ান জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে যায়। কালার অফ দ্য আই বল হতে পারে ব্রাউন অর ব্লু, হেয়ার শেপ কার্লি অর স্ট্রেট হতে পারে, এগুলো হচ্ছে কি তোমার ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে? যেগুলো ওয়ান জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে যায়। এবার এখানে কিছু প্রোগ্রেস চেক আছে, জেনেটিক্স অ্যান্ড হেরিডিটি আর দ্য সেম থিং না, মানে এই জেনেটিক্সটা স্টাডিটাকে বলা হয় কিন্তু, আর হেরিডিটি হচ্ছে তার পড়াশোনাটাকে বলে, দুটোই একই জিনিস নয়, ঠিক আছে? না, এটা তো অ্যানিমালসের ক্ষেত্রে হয় না, এটা হিউম্যান অ্যানিমালস সবার ক্ষেত্রে হয়, ঠিক আছে? এটা হবে ফলস। সেকেন্ডেরটা, দ্য এন্টার হিউম্যান পপুলেশন শো ভেরিয়েশন, দ্য এন্টার হিউম্যান পপুলেশন শোজ ভেরিয়েশন। হ্যাঁ, হিউম্যান পপুলেশনের মধ্যে তো শোজ ভেরিয়েশন হবেই, ট্রু হবে। Which of the following in humans are established genetic traits like tick mark in the blocks? মানে কোন ক্যারেক্টারিস্টিকগুলো আছে ওয়ান নেক্সট জেনারেশন, মানে জেনেটিক ক্যারেক্টারিস্টিকগুলো ওয়ান জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে হয়। ক্যাপাবিলিটি অফ আ গুড ক্রিকেটার, না এটা নয়, কেন তুমি ক্রিকেট পরে শিখছো। কার্লি হেয়ার, ইয়েস। লেফট হ্যান্ডেস, ইয়েস। কোয়ালিটি অফ ভয়েস, নো। রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস, এটাই হেরিডিটি একটা কিন্তু ডিজিজ, যেটা ওয়ান জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে আসে। দেখো, ক্রোমোজোমস আর দ্য ক্যারিয়ার্স অফ হেরিডিটি। আমরা জানি যে একটা সেল যখন ডিভাইড হয় তখন কি হয়, সেলের মধ্যে যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটা কন্ডেন্স হয়, ঠিক হয়, ঠিক আছে? সেখান থেকে ক্রোমোজোম তৈরি হয়। ক্রোমোজোমের মধ্যেই কি থাকে না, ডিএনএ। এবার সবার ক্রোমোজোম নাম্বার তো সেম নয়, তাই না? সব অর্গানিজমের ক্রোমোজোম নাম্বার আলাদা। আমাদের 46 নাম্বার অফ ক্রোমোজোম, দ্যাট ডাজন্ট মিন অল দ্য অর্গানিজম উইল হ্যাভ সেম নাম্বার অফ ক্রোমোজোম। যেমন
আর সেটা আমাদের যে 46 নাম্বার অফ ক্রোমোজোম সেটা নিশ্চয়ই আন্ডার মাইক্রোস্কোপ দেখে তবেই এটা হয়েছে, তাই না? মানে আমরাও যখন এমএসসি এতে করেছিলাম তখন কিন্তু আমরাও কিন্তু স্লাইড প্রিপেয়ার করেছিলাম, পার্মানেন্ট স্লাইড। অনেক সময় স্কুলে এগুলো থাকে না আসলে, পার্মানেন্ট স্লাইড এগুলো কলেজে না গেলে পাবে না। এগুলো কিন্তু আন্ডার মাইক্রোস্কোপ কিন্তু এই প্রত্যেকটা ক্রোমোজোমকে আমরাও দেখেছি, মেটাফেজে প্রোফেজে কী কী হয় সেগুলো কিন্তু নিজেরা স্লাইড বানিয়ে আমরা স্যাম্পল থেকে নিয়ে বানিয়ে আমরা করেছি, ঠিক আছে? তো সেটাই বলছে লাইট মাইক্রোস্কোপে, এখানে লেখা আছে দেখো, লাইট মাইক্রোস্কোপে হাই ম্যাগনিফাইং পাওয়ারে কি করেছে, ফটো তুলে সেটাকেই তবে হয়েছে। সেটা চার্ট ইজ কল দ্য ক্যারিওটাইপ, সেটাকে আমরা বলি ক্যারিওটাইপ। দেখো বিভিন্ন অর্গানিজমসে দেখেছো ডিফারেন্ট নাম্বার অফ ক্রোমোজোম। দ্য ক্রোমোজোম নাম্বার ইজ কনস্ট্যান্ট ফর দ্য ইন্ডিভিজুয়াল অফ আ স্পিসিস অ্যান্ড ইচ বডি সেল অফ দ্যাট স্পিসিস হ্যাজ সেম নাম্বার অফ ক্রোমোজোম। হিউম্যান হ্যাভ 46 নাম্বার অফ ক্রোমোজোমস. Chromosome number of some other common animals and plants are given as follows. Chromosomes in homologous pair. Look at the above list carefully and each organisms the chromosome occur in even number. This is how because they always occur in pairs. Thus, in human the 46 number of chromosomes are present in 23 pair. The two chromosomes of each pair are similar in size and shape and derived as one each from the two parent. তাই তো প্রত্যেকটা, তাই তো আমাদের যে 46 নাম্বার অফ ক্রোমোজোম মানে তাই 23 পেয়ার্স, এর মধ্যে লাস্ট পেয়ারটা কিন্তু সেক্স ক্রোমোজোম, XX ফর ফিমেল, XY ফর মেল। দেখেছিস ওয়াই ক্রোমোজোমের সাইজটা কিন্তু ছোট হয় এক্সের থেকে। এই যে প্রত্যেকটা পেয়ারে দুটো দুটো করে ক্রোমোজোম আছে, মানে একটা বাবার থেকে আসছে একটা মার থেকে আসছে, ঠিক আছে? আচ্ছা, হোমোলোগাস ক্রোমোজোম মানে অ্যাজ আ পেয়ার অফ করসপন্ডিং ক্রোমোজোম অফ দ্য সেম শেপ অ্যান্ড সাইজ আর অবটেন ফ্রম ইচ প্যারেন্ট। তাই তো প্রত্যেকটা হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলে হয়? পেয়ার অফ করসপন্ডিং ক্রোমোজোম, যাদের কি হয় সেম সাইজ আর সেম শেপের থাকে, তাকেই আমরা কি বলি না, মানে বাবার থেকে যে ক্রোমোজোমগুলো পাচ্ছি সেগুলো একই রকম হবে, শেপ সাইজ, ঠিক আছে, তার মধ্যে কী কী ক্যারেক্টারিস্টিক সব একই রকম হবে, সেগুলোকে বলবো হোমোলোগাস ক্রোমোজোম। আর মার থেকে যে ক্রোমোজোমগুলো পাচ্ছি সেগুলো সাইজ শেপ তার মধ্যে ক্যারেক্টারিস্টিক সব একই রকম হবে, তো সেটাকে বলবো হোমোলোগাস ক্রোমোজোম, ঠিক আছে? আচ্ছা, দ্য টু মেন ক্যারেক্টারিস্টিক অফ হোমোলোগাস ক্রোমোজোম অটোজোম অ্যান্ড সেক্স ক্রোমোজোম। দেখ আমি তো বলেছিলাম অটোজোম কি করে, এই যে বাকি যে 22 পেয়ার্স যে অটোজোম দে ডিনোট দ্য, মানে কি বলবো, ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক। এই যে আমাদের এই যে ক্যারেক্টারিস্টিক আগের পাতায় পড়লাম, এই যে ক্যারেক্টারিস্টিকগুলোকে ডিফাইন করা হচ্ছে এই 22 পেয়ার অফ ক্রোমোজোম প্লাস লাস্ট পেয়ার ক্রোমোজোমটা কিন্তু অনলি আমাদের সেক্স ডিটারমাইন করে। ইউ উড নোটিস দ্যাট ইচ ওয়ান অফ দ্য ক্রোমোজোম পেয়ার নাম্বার 1 to 22 has identical chromosome and these are characterized as autosome, but 23rd pair is differentiate and chromosome are called sex chromosome, which are designed as X and Y. The XS pair with similar partners is found in females, whereas XY pair is dissimilar partner is found in males. The Y chromosome of male is such smaller than the X chromosome. বললাম Y ক্রোমোজোমটা কিন্তু X ক্রোমোজোমের থেকে অনেক ছোট। What are autosome? Autosomes are the kind of chromosome which determine the general body features on like complexion, height, seed color এগুলো। Humans have 22 pairs of autosome, ঠিক আছে? While sex chromosome are the kind of chromosome that determine the sex of a organism, তাই তো? সেক্স ক্রোমোজোম কি করে? সেক্স অফ অর্গানিজমকে ডিটারমাইন করে। যদি XX হয় তাহলে ফিমেল, XY হলে কি হবে? মেল। কিন্তু তার সাথে 22 পেয়ার্স কিন্তু ক্রোমোজোম থাকবেই থাকবে, তাই না? আচ্ছা, সেক্স ডিটারমিনেশন সন অর ডটার হবে, ঠিক আছে? এটা কিন্তু কমপ্লিটলি ডিনোট করে কি বাবা। এই যে অটোজোম, সেক্স ক্রোমোজোম এগুলোর ডেফিনেশন কিন্তু আমি একটা বই থেকে ছবি তুলে পাঠিয়েছি, সেখানেও কিন্তু লেখা ছিল, ঠিক আছে? এগুলো কিন্তু নোটস অলরেডি দেওয়া আছে। এই কোশ্চেনটা পরীক্ষায় আসে অনেক সময়, যে বাচ্চা যে হবে, যে সেটা ছেলে হবে কি মেয়ে হবে সেটা কে ডিনোট করে। এই যে একটা মেয়ে ভাবো বাচ্চা হয়েই যাচ্ছে, মেয়ে হয়ে যাচ্ছে, অনেক সময় কী হয়, এই মেয়ে হচ্ছে ছেলে হচ্ছে না বলে মাটাকে কী করা হয়, মেরে ফেলা হয়। এগুলো তো লোয়ার ক্লাসে দেখেছিস, গুজরাট, বিহার, ইউপি এগুলোতে খুবই হয়, ঠিক আছে? অ্যাকচুয়ালি কিন্তু মার কোনো দোষ নেই, কারণ বাচ্চাটার মধ্যে যে ক্রোমোজোমটা সেটা কোথা থেকে আসছে, দ্যাট ইজ ফ্রম দ্য মেল পার্টনার, ঠিক আছে? কেন মেলের XY ক্রোমোজোম থাকে, যদি সেই স্পামটা এক্স ক্রোমোজোমকে ক্যারি করে আনে তাহলে কি হবে, গার্ল। আর যদি সেই স্পামটা Y ক্রোমোজোমকে ক্যারি করে আনে তাহলে সে কি হবে, বয়। তাহলে ইটস টোটালি ডিপেন্ড অন দ্য ফাদার, নট অন মাদার। কিন্তু তারা যেহেতু পড়াশোনা জানে না, আনএডুকেটেড, তাই তারা এগুলো করে। কিন্তু এটা এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট।
আচ্ছা, আমি বললাম যে ফাদার ইজ রেসপন্সিবল ফর ডিটারমাইনিং সেক্স, কারণ দেখ 44 অটোজোম প্লাস এক্স এক্স এটা হচ্ছে মাদার, আর 44 অটোজোম প্লাস এক্স ওয়াই এটা হচ্ছে ফাদার। তাহলে এখান থেকে দুটো ক্রোমোজোম তৈরি হবে, দেখ 22 অটোজোম প্লাস এক্স, এখানেও তাই 22 অটোজোম প্লাস এক্স, এখানেও হবে কি 22 অটোজোম প্লাস এক্স, 22 অটোজোম প্লাস ওয়াই। তাহলে এই দেখ মাদের তো একটা ধরনের ক্রোমোজোম আছে, এক্স ধরনের ক্রোমোজোম, তাই না? কিন্তু ফাদারের কি আছে, ওয়াই টাইপস, এক্সও আছে ওয়াইও আছে, তাই তো? যদি ফাদার এই মানে স্পামটা এই এক্স ক্রোমোজোমটাকে ক্যারি করে এনে ফিমেলের মধ্যে আনে, তাহলে সেটা কি হবে, গার্ল, কেন এক্স এক্স মিলে হবে গার্ল। আর ফাদার যদি ওয়াই ক্রোমোজোমটাকে ক্যারি করে আনে তাহলে কি হবে, সেটা বয়। তো সেটাই বলেছে। তাহলে ক্রোমোজোমস আর দ্য ক্যারিয়ার অফ জিনস। All species have a fixed number of chromosomes. However, the characteristic of species, including the physical appearance, body function, behavior, are not simply the outcome of the chromosomes. তাই তো? তাই এগুলো তো আমাদের মানে দেখ কি বডি ক্যারেক্টার, এগুলো তো ক্রোমোজোম ডিনেট করে না। ক্রোমোজোম কি করে, ক্রোমোজোমের মধ্যে এই যে আগের যে পাতায় যে আমরা এই এতগুলো ক্যারেক্টারিস্টিক দেখলাম, সেগুলো তোর কেমন বিহেভিয়ার, তোর কি ভালোবাসিস খেতে, কি ভালোবাসিস না খেতে, তো সেটা তো তোর ক্রোমোজোম, তোর জেনেটিক কোনো ক্যারেক্টারিস্টিক হতে পারে না, তাই না? আমাদের জেনেটিক ক্যারেক্টারিস্টিকের মধ্যে কিছু ডিজিজ আসতে পারে আর এই ক্যারেক্টারিস্টিকগুলো আসতে পারে। তো এইগুলোকেই বলা হচ্ছে কি, সেই জন্যই বলেছে এখানে যে ক্রোমোজোম ইজ নট তোর বিহেভিয়ার কি, বডি ফাংশন কি, অ্যাপিয়ারেন্স কি, সেটা কিন্তু ক্রোমোজোম ডিনোট করে না, ঠিক আছে? But these are the result of the units are called genes, which are chromosomes carry. The lion and the cat have same number of chromosomes 38 yet in distinct form, other body size, appearance, color, behavior. All such characteristics of organisms are result as a gene located on the chromosome. The word gene was coined by the genetic William Johnson in 1909 to simplify describe what parents pass to their offspring, ঠিক আছে? তো এটা দিয়ে তো জিনস আর জিনোম মানে কি, জিন মানে হচ্ছে ভাব। আচ্ছা, এখানে কিন্তু প্রোগ্রেস চেক আছে, সে প্রোগ্রেস চেকটা তোরা নিজেরা করবি। টোটাল নাম্বার অফ পেয়ার অফ ক্রোমোজোম ইন ইচ বডি সেলস ইন হিউম্যান 23, নাম্বার অফ পেয়ার্স পেয়ার্স অটোজোম ইন ইজ 22, ঠিক আছে? আর সার্টেন কাপল গট অনলি 4 ডটার্স ইন র অ্যান্ড ডটার ইন আ রো অ্যান্ড নো সন। একটা কাপেলের পরপর 4বারই কি হয়েছে, মেয়ে হয়েছে, তার কোনো সন হচ্ছে না। তার মানে কি এটা সেই বাবাটার ওয়াই ক্রোমোজোম তৈরি হয় না? না, এটা তো একটা চান্স, তাই না? তুই বারবার হেড টেল টস করছিস, তোর বারবার যদি টেল আসে তার মানে কি এটা যে ওই কয়েনটায় কোনো হেড নেই? কিন্তু ইট ইজ আ চান্স যে একটা কাপেলের বারবার কি হচ্ছে, মেয়ে হচ্ছে, ছেলে হচ্ছে না, মানে বারবারই এক্স ক্রোমোজোমটা ওভারটাকে ফার্টিলাইজ করছে, কোনো ওয়াই ক্রোমোজোম ফার্টিলাইজই করছে না ওভারটাকে, তাই জন্য হচ্ছে। বুঝতে পেরেছিস কথাটা? আচ্ছা, তাহলে জিন কি, জিন একটা ক্রোমোজোমের স্পেসিফিক সিকোয়েন্স, যেটা একটা হেরিডিটারি ক্যারেক্টারিস্টিক ডিনোট করে, তাই তো? তাহলে দেখ লেখা আছে জিনস আর দ্য স্পেসিফিক পার্টস অফ ডিএনএ অর ক্রোমোজোম উইচ ডিটারমাইন দ্য হেরিডিটারি ক্যারেক্টারিস্টিক। অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট ফাইন্ডিং দেয়ার আর অ্যাবাউট 19,000 জিনস ইন হিউম্যান ক্রোমোজোম নাম্বার 1। বুঝেছি? 1 নম্বর ক্রোমোজোমে দুটো ক্রোমোজোম থাকে, তো মানে এভরি পেয়ারে দুটো করে ক্রোমোজোম থাকে। সেই ক্রোমোজোমে বলেছে নিয়ারলি এত জিনস আর প্রেজেন্ট। লার্জেস্ট নাম্বার অফ জিনস অ্যান্ড ক্রোমোজোম ওয়াই হ্যাজ দ্য ফিউয়েস্ট। ক্রোমোজোম ওয়াইতে কি আছে, সবচেয়ে কম ক্রোমোজোম আছে, ওর সাইজটা ছোট হয় বলে। আর জিনোম ইজ দ্য ফুল কমপ্লিমেন্ট অফ ডিএনএ ইনক্লুডিং অল দ্য জিনস অফ অ্যান অর্গানিজম। মানে একটা অর্গানিজমসের মধ্যে কত জিন রয়েছে, প্রত্যেকটা একটা ক্রোমোজোমেই, ক্রোমোজোম নাম্বার 1-এই 19,000 ক্রোমোজোম। তাহলে বুঝতে পারছিস, তাহলে আমাদের এরকম করে 23 পেয়ার্স ক্রোমোজোম আছে, কতগুলো ক্রোমোজোম থাকতে পারে, এবং তাদের সমস্ত যে পুরো ক্রোমোজোম সেটটা, মানে সমস্ত ক্রোমোজোমগুলোকে মিলিয়ে যত ক্রোমোজোম আছে সবগুলোকে মিলিয়ে একসাথে আমরা কি বলবো, জিনোম। এটাই দেখিয়েছে সন আর ডটার, যে ফাদার যদি এক্স ক্রোমোজোম ক্যারি করে আনে তাহলে ইট উইল বি আ গার্ল, ফাদার যদি ওয়াই ক্রোমোজোমকে ক্যারি করে আনে ইট উইল বি আ বয়। Genes and alleles. Normally every gene has two alternative forms for character producing different effects. These alternative forms are called alleles. তাই তো? ভাব যেমন আমি বলি টি থাকলে তার স্মল টি, তাই তো? এরা দুজন যেমন অ্যালিল, তাই তো? আমি যদি বলি বিগ এ স্মল এ, এরা হচ্ছে দুজন অ্যালিল। এটা ক্রোমোজোমের কোথায় থাকে ভাব, ক্রোমোজোমের যদি এখানে থাকে, সাপোজ 1 সেকেন্ড,
ক্রোমোজোমে এখানে যদি থাকে বা বিগ এ, তাহলে এখানে কি থাকবে তোর স্মল এ, এখানে যদি থাকবে বিগ টি তো এখানে থাকবে তোর স্মল টি, মানে অল্টারনেটলি থাকে, ঠিক আছে। আর এদেরকে আমরা কি বলি অ্যালিল। আর এরা ক্রোমোজোমে যেই জায়গায় প্রেজেন্ট থাকে সেটাকে বলা হয় লোকাস, ঠিক আছে, তোদের অতটা নেই। ফর এক্সাম্পল ইন দ্য ক্যারেক্টার অফ টাং রোলিং, ঠিক আছে, there are two possibilities, either one can roll the tongue or cannot, তাই তো একজন টাং রোল করতে পারে আর একজন পারে না। These are the two alleles of genes, one for rolling, another for non rolling, তাই তো একজন টাং রোল করতে পারে আর একজন টাং রোল করতে পারে না। তো ঠিক আছে, তো এটাই তো সেটাই ভাবে এখানে টাং রোলিং ক্যারেক্টারটা প্রেজেন্ট, এটা অ্যাবসেন্ট, ঠিক আছে। তাহলে কোনটা ডমিনেন্ট আর কোনটা রিসেসিভ ক্যারেক্টার সেগুলো আছে পরে বলবো। আমি লাস্ট ক্লাসে কিন্তু বলেছিলাম ডমিনেন্ট ক্যারেক্টার মিনস ভাব একজন আরেকজনের ক্যারেক্টারিস্টিকটাকে এক্সপ্রেস করতে দিল না, তাহলে সে কী হয়ে যাবে ডমিনেন্ট ক্যারেক্টার, ঠিক আছে। আমি কি হয়ে যাবো রিসেসিভ ক্যারেক্টার। আউট অফ দ্য টু অ্যালিল অর জিন ওয়ান ইজ ডমিনেন্ট অ্যান্ড দ্য আদার ইজ রিসেসিভ। টু আন্ডারস্ট্যান্ড দ্য জিন দিস এগেন, take the same example of tongue rolling. A large number of people can roll their tongue into a tube projecting out their mouth. Try whether you can do it or not. Ask your classmate to try to do it. বেশিরভাগ বাচ্চাদের মানে অনেকেই এটা করতে পারে, অনেকে পারে না। যারা করতে পারে টাং রোলিংটা কিন্তু এটা ডমিনেন্ট ক্যারেক্টার, বুঝেছিস। আর যারা করতে পারলো না, যাদের মধ্যে ক্যারেক্টারটা অ্যাবসেন্ট, সেটা হয়ে গেল কি ওটা রিসেসিভ ক্যারেক্টার, মানে নন টাং রোলিংটা কিন্তু রিসেসিভ ক্যারেক্টার। A large number of people can roll their tongue into a tube projecting in the যেরকম তোরা ট্রাই করতে পারিস, আমি পারি না, কিন্তু তোরা দেখবি পারিস কিনা। Try whether can do it. Ask your classmate to try to do the same. Most of them can do it, but very few will not. The gene for tongue rolling is located in a particular pair of chromosome. This সেই ক্রোমোজোমের পার্টিকুলার পেয়ারে যেখানে এই ক্যারেক্টারিস্টিক মানে অ্যালিলগুলো প্রেজেন্ট সেটাকে বলা হয় কি বলতো লোকাস বলা হয়, ঠিক আছে। মানে যেমন এখানে এই ক্যারেক্টারিস্টিক প্রেজেন্ট, তাহলে এটা হচ্ছে ওর লোকাস। Thus, every individual has a pair of gene. This is the rule of genetics to represent the dominant gene by capital letter. আমি তো আগেও বলেছিলাম, আর স্মলটাকে সবসময় আর দিয়ে, মানে যেই লেটারটা আমরা বিগ লেটার দিয়ে ডিনোট করছি দ্যাট ইজ উইল বি দ্য ডমিনেন্ট ক্যারেক্টার, আর স্মল লেটারটা উইল বি দ্য রিসেসিভ ক্যারেক্টার। ফর টাং রোলিং আর ইজ দ্য ডমিনেন্ট ক্যারেক্টার, তাই জন্য আর ইজ রিটেন অ্যাজ এ বিগ লেটার, আর স্মল আরটা হচ্ছে রিসেসিভ ক্যারেক্টার। Now, what are alleles? Alleles are alternate forms of gene occupying the same position on a homologous chromosome and affecting the same character but in different ways. কি বলছে alternate forms of gene occupying the same position, alternate form দেখেছিস তো, alternate আমিও দেখাচ্ছিলাম, forms of gene same position লোকেছে, এই যে পজিশনটা এটাকে বলবো আমরা লোকাস, ঠিক আছে। এখানে দেখ জিন বি, তার বিগ বি এখানে লোকে, জিন সি বিগ সি মানে এটা স্মল সি হবে, এটা বিগ বি স্মল বি, বিগ সি স্মল সি, এই যে লোকেশন আছে তাদেরকে এরভাবে, এটা বিগ বি আছে মানে এটা ডমিনেন্ট অবস্থায় রয়েছে, এটা স্মল সি মানে এটা রিসেসিভ অবস্থায় রয়েছে। এখানে টু অ্যালিলস অফ জিন কখন দ্য সেম লোকেশনে আছে, এইটাকে আমরা বলি লোকাস। আ পেয়ার অফ ক্রোমোজোম শোয়িং দ্য থ্রি ইমাজিনারি জিন A, B, C. The situation depends depicted here are BB is a homologous dominant pair, CC small c is a homologous recessive pair, and A is a heterologous pair, তাই তো এটাই তো আমি বললাম। বিগ এ স্মল এ মানে এটা কি হচ্ছে হেটেরোজেনাস, দুটো যদি সেম থাকে তাহলে হোমোজেনাস, এটা হচ্ছে রিসেসিভ, কেন স্মল ক্যারেক্টারটা সবসময় স্মল লেটারটা রিসেসিভ ক্যারেক্টার ডিনোট করে, বিগ লেটারটা সবসময় কি হবে, বিগ লেটারটা সবসময় ডমিনেন্ট ক্যারেক্টার। আমি যদি বলি বিগ টি ইট ইজ আ ডমিনেন্ট ক্যারেক্টার, ডমিনেন্ট হবে মানে এটা পিওর টল, তাই তো। আমি যদি বিগ টি স্মল টি, এটা কিন্তু বিগ টিটা স্মল টির ক্যারেক্টারটাকে এক্সপ্রেস করতে দেবে না, এটা ডমিনেন্ট, এটা রিসেসিভ, তাহলে এটাও কি হবে টল। কিন্তু আমি যদি বলি দুটোই স্মল টি তাহলে এটা হবে পিওর ডোয়াফ মানে বেটে, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু এটা কি হবে হোমোজাইগাস রিসেসিভ, এটা হচ্ছে হেটেরোজাইগাস, এটা হচ্ছে হোমোজাইগাস ডমিনেন্ট, সেটাই বলেছে। ডমিনেন্ট অ্যালিল, এই ডিফারেন্সগুলো আমি কিন্তু আগের দিন খাতায় লিখিয়ে দিয়েছিলাম ডমিনেন্ট রিসেসিভের। দ্য কাইন্ড অফ অ্যালিল উইচ এক্সপ্রেস ইটসেলফ রিগার্ডনেস দ্য প্রেজেন্স অফ অ্যানাদার অ্যালিলস ফর আ গিভেন জিন, দ্য ডমিনেন্ট অ্যালিলস ফর হাইট অফ আ গার্ডেন পিস টল। রিসেসিভ অ্যালিল, দ্য কাইন্ড অফ অ্যালিল হুজ এক্সপ্রেশন ইজ সাসপেন্ডেড ইন আ প্রেজেন্স অফ আ ডমিনেন্ট অ্যালিল ইজ কল্ড দ্য রিসেসিভ অ্যালিল। সেটাই তো বললাম, ডমিনেন্ট অ্যালিলটা তার নিজের ক্যারেক্টারিস্টিককে এক্সপ্রেস করবে, বাট রিসেসিভটা করবে না। নেক্সট আছে জেনোটাইপ অ্যান্ড ফেনোটাইপ। জেনোটাইপ মানে হচ্ছে
এখানে কি আছে, দুটোই বিগার বিগার, তাহলে এটা হচ্ছে যে ডমিনেন্ট ক্যারেক্টার। এটা তো এক্ষুনি আমি বললাম টাং রোলারের ক্ষেত্রে। বিগার স্মলার, ওয়ান ইজ ডমিনেন্ট, ওয়ান ইজ রিসেসিভ। স্মলার স্মলার, বোথ আর রিসেসিভ। You can see from the above example that the tongue rollers have two kinds of genetic constitution, bigger bigger or bigger smaller, whereas non-rollers have only smaller smaller, তাই তো? The genetic constitution are called genotype and the expression shown the character is called phenotype. এদিকে তাকা, আমরা এটাকে কি বলবো, পিওর টল, কিন্তু এটাকে কি বলবো, এও টল বাট নট পিওর, দিস ইজ দ্য হাইব্রিড টল, হাইব্রিড টল, তাই তো? এটাকে আমরা বলবো কি, ফেনোটিপিক্যালি এটা আমাকে দেখে মনে হচ্ছে এটা হচ্ছে হাইব্রিড টল, ফেনোটিপিক্যালি দেখে মনে হচ্ছে দিস ইজ দ্য হাইব্রিড টল, বাট অ্যাকচুয়ালি দিস ইজ নট আ পিওর টল, মানে তাই তো? এটাকে তো টল আমরা পিওর বলতে পারি না, ঠিক আছে? এটা কি বলবো, এটা হচ্ছে তোর ফেনোটিপিক্যালি ইট ইজ টল, বাট জেনোটিক্যালি ইট ইজ নট আ পিওর টল। জেনেটিক্যালি টল হতে গেলে ওকে বিক্টি হতে হবে। তাহলে আমাদের দু ধরনের ক্যারেক্টারিস্টিক শো করে, একটা হচ্ছে কি তোর ফেনোটাইপিক, একটা হচ্ছে জেনোটাইপিক, ঠিক আছে? ফেনোটাইপিক ক্যারেক্টারিস্টিক মানে যেটা বাইরের থেকে দেখে আমাকে কি মনে হবে, এটা যেমন বাইরের থেকে দেখে মনে হচ্ছে যে টল, কারণ এটা বিগটি আছে, এটা স্মলটি ক্যারেক্টারিস্টিককে ডমিনেট করবে, বাট অ্যাকচুয়ালি ইট ইজ নট আ পিওর টল। পিওর টল হতে গেলে দুটোতেই ওকে টি থাকতে হতো, তাই না? সেটাই বলেছে। এবার দেখ এখানে কিছু ডেফিনেশন আছে। জেনোটাইপ, দ্য সেট অফ প্রেজেন্ট ইন দ্য সেল ইজ অফ অর্গানিজম। ফেনোটাইপ, দ্য অবজারভেটিভ ক্যারেক্টার, আমরা বাইরে থেকে দেখে কি মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যে জিন ওয়াইজ ক্যারেক্টারটাকে আমরা বলবো জেনোটাইপ, আর বাইরে থেকে ক্যারেক্টারিস্টিকটাকে দেখে কি মনে হচ্ছে, দ্যাট উইল বি দ্য ফেনোটাইপ। এখানে একটা এক্সাম্পল দিয়েছে টাং রোলার, এটা টাং রোলার নয়। আমরা সবসময় মেয়েদেরকে এগুলো হচ্ছে পেডিগ্রি চার্ট, পেডিগ্রি চার্ট মানে কিন্তু ওই কুকুরকে যে পেডিগ্রি দেওয়া হয় সেরকম পেডিগ্রি ভাবিস না, যে ফ্যামিলি চার্টটাকেই কিন্তু বায়োলজিকে এটাকে পেডিগ্রি চার্ট বলা হয়। এই দেখ টাং রোল করতে পারে, এ হচ্ছে টাং রোল করতে, এও টাং রোল করতে পারে, তাই জন্য ব্লু কালার, দুটোই ব্লু কালার দিয়েছে। এর 3টে বাচ্চা হয়েছে। আচ্ছা, মেয়েদেরকে আমরা ডিনোট করি হচ্ছে গোল্লা সাইন দিয়ে, আর ছেলেদের ডিনোট করি হচ্ছে বক্স সাইন দিয়ে, ঠিক আছে? তাহলে দেখ এর একটা ছেলে হয়েছে আর দুটো কি হয়েছে, মেয়ে হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে টাং রোল করতে পারে, একটা হচ্ছে টাং রোল, দুটোই টাং রোল করতে পারে, একটা পারে না করতে। চলো এটাই আমি একটা চেকার বক্স দিয়ে দেখাচ্ছি, একটু দাঁড়াম। ভাব এখানে বলেছে একটা মেয়ে যে টাং রোল করতে পারে, আর একটা ছেলে যার বিয়ে হয়েছে সেও টাং রোল করতে পারে। তাহলে এদের জেনেটিক ক্যারেক্টারিস্টিক হবে বিগার 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 বিগার, কিন্তু এরমও তো হতে পারে রে বাবা, বিগার স্মলার, হেটেরোজাইগাস কন্ডিশনেও তো হতে পারে, কারণ এইটাও হলেও তো এটা টাং রোলার, আর এটা তো টাং রোলার অবশ্যই, এ হলেও এটা টাং রোলার। এর 3টে বাচ্চা হয়েছে, একটা মেয়ে, একটা ছেলে, আরেকটাও মেয়ে। এরা হচ্ছে টাং রোলার, যারা টাং রোলার তাদের এরকম ব্লু কালার দিয়ে দেখিয়েছিল বইতে। তাহলে এর ক্যারেক্টারিস্টিক হতে পারে বিগার বিগার হতে পারে, বিগার স্মলার হতে পারে, এরও তাই বিগার বিগার হতে পারে, বিগার স্মলার হতে পারে। কিন্তু এ তো নং টাং রোলার, তাহলে এর তো স্মলার হতেই হবে। যদি আমার বাবা মার জিনে এইটা অ্যাবসেন্ট থাকতো, বিগার স্মলার যদি অ্যাবসেন্ট থাকতো, যদি বিগার বিগারই হতো, বিগার বিগার, তাহলে কি করে স্মলারটা এর মধ্যে এলো? তার মানে নিশ্চয়ই প্যারেন্টসের মধ্যে বিগার এইটার প্রেজেন্ট নয়, তাই জন্যই তো এই মার থেকেই স্মলারটা এসছে আর বাবার থেকেও এই স্মলারটা এসছে, তার মানে এটা হেটেরোজাইগাস কন্ডিশনে প্রেজেন্ট। তাই তো হেটেরোজাইগাসে এইভাবে দুটোতেই যদি ডমিনেন্ট অ্যালিল থাকতো, তাহলে কি করে বিগারটা এই বাচ্চার মধ্যে আসতো, এই স্মলারটা বাচ্চার মধ্যে আসতো? নিশ্চয়ই এই বিগার স্মলার এরও তো টাং রোলার, কারণ এখানে বিগার আছে, এই টাং রোলার নং টাং রোলারকে কী করবে, ডমিনেন্ট মানে এক্সপ্রেস হতে দেবে না, তাই তো? তার মানে বিগার স্মলার আছে বলেই তো এই বাচ্চাটার মধ্যে তোর কি এসছে, স্মলার এসছে, বাবার থেকে স্মলার, মার থেকে একটা স্মলার, বাবার থেকে একটা স্মলার। এর দেখ এ মার থেকেও বিগার নিতে পারে, বাবার থেকেও বিগার নিতে পারে, মার থেকে বিগার নিল, বাবার থেকে স্মলার, দুটোই তাই হতে পারে এদের অপশন, তাই না? কেন এটা বিগারও হতে পারে, বিগার স্মলারও হতে পারে। বা মার থেকে বিগার নিল, বাবার থেকেও বিগার নিল, ঠিক আছে? আবার বা মার থেকে স্মলার নিয়েছে, বাবার থেকে বিগার নিয়েছে, সেটাও তো হতে পারে না? তো দুটোই এদের হতে পারে, কিন্তু এদের কিন্তু স্মলারই হবে, এগুলো কিন্তু বুঝে করবি, ঠিক আছে? সেটাই তো এখানেও কিন্তু সেটাই বলেছে বইতে, ঠিক আছে? এখানে এটাই বলেছে, দেখবি একবার পড়ে, এটাই এখানে আছে, এই পুরো যেটা আমি বলেছি সেটাই এখানে রয়েছে, ঠিক আছে?
আচ্ছা এবার দেখ আমাদের যে ক্যারেক্টারিস্টিকগুলো আমরা পড়েছি, আই কালার, টাং রোলি, হেড, এগুলোর মধ্যে কোনটা ডমিনেন্ট ক্যারেক্টার, কোনটা রিসেসিভ ক্যারেক্টার, এটা কিন্তু মনে রাখতে হবে। আই কালার যদি ব্রাউন হয় তাহলে ডমিনেন্ট, যদি রিসেসিভ হয় তাহলে ব্লু, টাং যদি রোল করতে পারে সেটা ডমিনেন্ট ক্যারেক্টার, যদি না রোল করতে পারে তাহলে নন রোলিং, সেটা হচ্ছে রিসেসিভ ক্যারেক্টার। এভাবে কিন্তু একটু মনে রাখতে হবে। এখানে দেখ সেটাই বলেছে যে বিগার প্যারেন্টের বিগার বাচ্চার বিগার স্মলার, তবেই কিন্তু এই জিনিসটা হয়েছে, সেটাই বলেছে এখানে, ঠিক আছে। আচ্ছা এরকম আমরা আরও ডিফারেন্ট শিখবো, সেটা দেখ এখানে বলেছে আরও একটা সাম বায়োলজি ইন ডিজাইনিং দ্য রিস্ট ওয়াচেস, মোস্ট পিপল ওয়্যার দ্য রিস্ট ওয়াচ অন দ্য লেফট হ্যান্ড অ্যান্ড অনলি ফিউ পিপল রাইট হ্যান্ড। ইট ইজ ট্রু, ইয়েস, সামটাইম ডু হিউম্যান জেনেটিক্স, সামটাইমস to do with human genetics, hence imperant is the position of a knob wrist which was related to human genetic trait। হ্যাঁ বলছে আগেকার দিনে নাকি আগে মানুষ এভাবেই কিন্তু কি করতো না, কি লেফট হ্যান্ডে কি করতো না রিস্ট পড়তো। মোস্ট অফ দ্য পিপল ওয়্যার রিস্ট ওয়াচ অন দ্য লেফট হ্যান্ড, অনলি ফিউ পিপল ওর রাইট হ্যান্ড। সামথিং টু ডু মানে এটা বলছে কি এটা কি জেনেটিক ক্যারেক্টারিস্টিক, এটা বলছে হিউম্যান জেনেটিক ট্রেডের সাথে রিলেটেড। হ্যাঁ আগে নাকি এটা হতো যে সেটা থেকেই নাকি মানুষের ইভলভড হয়ে মানুষ এটা শিখেছে। তো তোদের একটা হোমওয়ার্ক আমি দিলাম, এটা তোরা একটু নেট দেখে হোক যেভাবে হোক জেনে আমাকে অ্যান্সারটা কালকে ক্লাসে এসে বলবি, ঠিক আছে। নেক্সট বলেছে ক্যান ইউ ট্রাই টু এক্সপ্লেন দ্য ইনহেরিটেন্স অফ দ্য ক্যারেক্টার ফ্রি অর অ্যাটাচ ইয়ার লোব। হ্যাঁ আমি দেখছিস তো ইয়ার ফ্রি ইয়ার লোব, অ্যাটাচ ইয়ার লোব, তুই যদি আগের পাতায় দেখিস তাহলে আগের পাতায় দেখ এখানে ইয়ার লোব আছে, এই যে ইয়ার লোব আছে। ফ্রিটা হচ্ছে ডমিনেন্ট, অ্যাটাচটা হচ্ছে কি রিসেসিভ, কাউর অ্যাটাচ থাকে সেটা রিসেসিভ, মোস্ট অফ দেম কি থাকে ফ্রি। তাহলে দেখ এখানে একটা কি হচ্ছে বাবা মা যাদের কি হচ্ছে ফ্রি ইয়ার লোবস রয়েছে, ঠিক আছে, কিন্তু তাদের বাচ্চাদের মধ্যে কি হয়েছে, বাচ্চাদের মধ্যে রয়েছে দুটো বাচ্চার মধ্যে কি আছে না তোর অ্যাটাচ ইয়ার লোব রয়েছে। তার মানে এই যে ফ্রি ইয়ার লোবটা তার মানে নিশ্চয়ই বিগি, আমি যদি ই দিয়ে বলি, ই দিয়ে ডিনোট করি যে এদের ভাব এদের ফ্রি অর অ্যাটাচড ইয়ার লোব, যদি ই ক্যারেক্টারটা দিয়ে ডিনোট করি তার মানে নিশ্চয়ই এদের বিগি স্মলি আছে, তবেই তো এদের ই স্মলি আছে এসেছে বলেই তো এরা অ্যাটাচড ইয়ার লোবটা হয়েছে। তার মানে আমি কি বলছি, বিগ ই থাকলে তো দুটোই তো ডমিনেন্ট ক্যারেক্টার হচ্ছে, তাই না, তাদের মানে ফ্রি ইয়ার লোব, নিশ্চয়ই বিগি স্মলই আছে, তাই জন্যই তো এই বাচ্চা দুটোর মধ্যে সেই স্মলিটা এসেছে বলে এদের তো মানে ফ্রি অ্যাটাচ ইয়ার লোব হয়েছে, তাই না। এখানে দেখ এটা অ্যাটাচ ইয়ার লোব রয়েছে, তার মানে ই কন্ডিশনে রয়েছে, বাবাও মাদারও তাহলে যত কটা বাচ্চা এখানে হয়েছে সব কটারই হয়েছে, কেন মার থেকেও স্মলই এসছে বাবার থেকেও স্মলই, সবারই অ্যাটাচ ইয়ার লোব, সেটাই বলেছে। এখানে বলেছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন্ডিকেটেড বাই স্কোয়ারস অ্যান্ড সার্কেল। স্কোয়ারস ডিনোট দ্য মেল, মানে এখানে কি করছে মানে মেল যারা কি ইয়ার লোবস ফ্রি ইয়ার লোবস আছে, ঠিক আছে, অ্যান্ড সার্কেল কি করছে ফিমেলকে ডিনোট করছে উইথ ফ্রি ইয়ার লোব, তাই তো। সলিড সিম্বলস অ্যান্ড হোলো সিম্বল, সলিড সিম্বল ডিনোট করছে, আচ্ছা এখানে যদি বলেছে বক্স অ্যান্ড সার্কেল তাহলে লিখবি যে বক্সটা ডিনোট করছে হচ্ছে মেলদের আর সার্কেলটা হচ্ছে ফিমেলদের। এবার হচ্ছে সলিড আর হোলো, সলিড মানে হচ্ছে এটা অ্যাটাচ ইয়ার লোব, আর যদি হোলো হয় তাহলে সেটা ফ্রি, তাই তো। সলিড মানে এই যে ব্লু কালারটা সেটা হচ্ছে সলিড, আর যদি হোলো হয় কিছু কোনো কালার নেই তার মানে সেটা কি ওর মধ্যে নেই তোর মানে ওটা ফ্রি ইয়ার লোব। উইচ ট্রেড ফ্রি ইয়ার লোব অ্যান্ড অর অ্যাটাচ ইয়ার লোব ইজ ডমিনেন্ট, which trait free earlobe or attached earlobe is dominant, which trait কোন ট্রেটে বলেছে কি ফ্রি অর অ্যাটাচ ইয়ারলোব কি আছে ডমিনেন্ট অবস্থায় রয়েছে, ডমিনেন্ট অবস্থায়, এই তো এখানে আছে না, এই যে এইটাই এখানে দেখ এটা ডমিনেন্ট কি which trait free earlobe or attached earlobe is dominant, এখানেই দেখ ফ্রি ইয়ারলোব, এটাই তো ফ্রি ইয়ারলোবটা এখানে ডমিনেন্ট দেখাচ্ছে এই ট্রেটটাতে, কারণ এখানে তো ডমিনেন্ট মানে তবেই তো সে মানে বিগি স্মলই আছে, তাই না, এটাই তো ডমিনেন্ট ক্যারেক্টারটা এখানে শো করছে। Family B has all the children of one type of, whereas family A has both types. Parents which family are in heterozygous condition, obviously family A টা, তাই না, বিগি স্মলি, আমি তো এক্ষুনি বললাম বিগি স্মলি, ফ্যামিলি বিতে তো সবার অ্যাটাচ ইয়ার লোব, সবারই স্মলি আছে, কিন্তু ফ্যামিলি এতে দেখ এ বাবা মা নিশ্চয়ই বিগ স্মলই আছে, তবেই তো এই বাচ্চার মধ্যে দুটোর মধ্যে স্মলি আসছে, তাহলে এটা তো হেটেরোজাইগাস কন্ডিশনে হলো না, সেটাই বলেছে। আর এটা তো হোমোজাইগাস কন্ডিশনে, বিগি এটা তো স্মল এটা তো হোমোজাইগাস কন্ডিশনে।
এবার বলেছে দেখ, এক্সট্রিম কেস অফ পলিডাক্টিলিটি, দ্য লেটেস্ট ওয়ার্ল্ড রেকর্ড ইন 15-month ওল্ড আকাশ ফ্রম বার্লি উত্তরপ্রদেশ উইথ 7 ফিঙ্গার্স নিয়ে হয়েছিল ইন হ্যান্ড অ্যান্ড 10 toes in each foot. He was successfully operated in AIIMS নিউ দিল্লি 2011 to remove the extra digit গুলোকে। ঠিক আছে, এই যে এক্সট্রা আঙ্গুল, যেমন ঋত্বিক রোশনে আছে 6টা আঙ্গুল আছে, ঠিক আছে, এই যে এক্সট্রা একটা আঙ্গুল যাদের থাকে তাদের আমরা বলি পলিডাক্টিলিটি, 6 ফিঙ্গার্স। আর নর্মাল হলে কি বলবো, পেন্টাডাক্টিলিটি, যেমন আমাদের 5টা আঙ্গুল, ঠিক আছে, আর 6টা আঙ্গুল হলে পলিডাক্টিলিটি বলি। ঠিক আছে, দেখতে পাচ্ছি এখানে ফাদারের কি আছে, পলিডাক্টিলিটি আছে, তাই জন্য বাচ্চাদের মধ্যে কি হয়েছে, এসেছে, সেটাই। আচ্ছা, সেক্স ক্রোমোজোম, সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, মানে আমাদের যে সেক্স ক্রোমোজোমের মধ্যে যদি কোনো ডিজিজ থাকে, এই যে এখানে কিন্তু ডিজিজগুলোর কথাই বলেছে, ঠিক আছে, তাই তো আছে, মনে আছে হিমোফিলিয়া, ক্রিস ক্রস। হ্যাঁ ভাব, আমি তোকে এবার একটা কথা বলি, আমার খাতার দিকে তাকাম ভাব। XX, এই যে তোদের ফার্স্টে রয়েছে হিমোফিলিয়া, ইট ইজ জেনেটিক ডিসঅর্ডার ইন উইচ সাফার্স দ্য রিসেসিভ ফিমেল অ্যান্ড রিসেসিভ এক্স, এটা কিন্তু এক্স ক্রোমোজোম দিয়ে আসে। এই যে আমাদের মেয়ে হলে XX, ফিমেল হলে XY, এই যে হিমোফিলিয়া যে ডিজিজটা, সেই হিমোফিলিয়া ডিজিজটা সবসময় এক্স ক্রোমোজোমে থাকে, এক্স ক্রোমোজোমে থাকে, কখনো Y ক্রোমোজোমে থাকে না। ভাব আমি একটা মেয়ে, তার দুটোতেই হিমোফিলিয়া ডিসঅর্ডার রয়েছে, তাহলে এটা তো হিমোফিলিক, এ কি হিমোফিলিক, ঠিক আছে। কিন্তু ভাব একটা ক্রোমোজোমে আছে এর একটা মেয়ের, কোনো একটা মেয়ের একটা ক্রোমোজোমে আছে, একটা নেই, এ হবে কি কেরিয়ার, এটা কিন্তু নন হিমোফিলিক। কেরিয়ার মানে হচ্ছে ওর একটা জিনে প্রেজেন্ট আর একটাতে অ্যাবসেন্ট, তার মানে ও কিন্তু হিমোফিলিয়ার কোনো ক্যারেক্টারিস্টিক শো করবে না। নর্মাল পার্সন, নর্মাল ফিমেল হবে, যেমন আমরা নর্মাল সেরকম নর্মাল, কিন্তু হতে পারে আমরা জেনেটিক টেস্ট করে দেখতে পারি যে ওর একটা জিনে কিন্তু হিমোফিলিয়া প্রেজেন্ট রয়েছে, হিমোফিলিয়ার জিন। আর ফিমেল, আমি যদি মেলদের কথা বলি, মেলের তো একটাই এক্স ক্রোমোজোম, যদি একটাতেই প্রেজেন্ট থাকে তাহলে অবশ্যই হিমোফিলিক হতে পারে, এর কোনো কেরিয়ারের গল্প নেই, কারণ এই হিমোফিলিয়াটা সবসময় এক্স ক্রোমোজোমে হয়, এক্স ক্রোমোজোমেই কি আছে, হিমোফিলিক জিনটা রয়েছে, তাহলে অবশ্যই সে কি হবে, তাকে হিমোফিলিক হতেই হবে ছেলেদের ক্ষেত্রে। বুঝেছিস কথাটা? এই কোশ্চেনটা আসে, ওয়াই মেলস আর মোর হিমোফিলিক প্রোন টু ফিমেল, কেন বুঝেছিস কোশ্চেনটা? এই কোশ্চেনটা আসে, হিমোফিলিয়া কেন ছেলেদের বেশি দেখা যায় মেয়েদের থেকে, কারণ ছেলেদের মধ্যে একটাই এক্স ক্রোমোজোম, আর হিমোফিলিয়া হচ্ছে যে এক্স লিঙ্ক ডিসঅর্ডার, মানে এক্স ক্রোমোজোমে সবসময় থাকে, এটা Y ক্রোমোজোমে আসে না, তাই ছেলেদের যেহেতু একটাই এক্স ক্রোমোজোম, তাই এখানে যদি হিমোফিলিক জিনটা থাকে তাহলে তাকে হিমোফিলিক হতেই হবে। কিন্তু মেয়েদের তো দুটো এক্স ক্রোমোজোম, যদি একটাতে প্রেজেন্ট থাকে আর একটাতে না থাকে, সে কেরিয়ার হবে, সে নর্মাল ফিমেল হবে, তার মধ্যে হিমোফিলিয়ার কোনো সিমটমস থাকবে না, আর যদি দুটোতেই থাকে তাহলে হিমোফিলিয়ার সিমটমস থাকবে। এবার তোকে বলেছে দেখ, একটা বা তার দুটোতেই কি আছে, হিমোফিলিয়া রয়েছে, মানে এই হিমোফিলিক, আর বাবারটাও, বাবা বলছে বাবাও হিমোফিলিক, তাহলে বাচ্চার মধ্যে কি হিমোফিলিয়া আসবে কি আসবে না? তাহলে চল আমরা চেকার বক্সের সাহায্যে ড্র করি, এই দুটো গ্যামেট XX আর এটা হচ্ছে XH, এটা Y। এবার আমরা যদি চেকার বক্স ড্র করি, তাকে এরকমই কন্ডিশন বলবে যে ফাদার ইজ হিমোফিলিক, মাদার ইজ অলসো হিমোফিলিক, তাহলে ওর বাচ্চাদের মধ্যে কি হিমোফিলিয়া আসার চান্সেস কতটা সেটাই দেখাও, এরকম করেই কিন্তু কোশ্চেন আসবে। তাহলে দেখ এখানে কি হবে, XH, এখানে হবে XH, এখানে হবে XH, এখানে হবে Y। এবার তুই ক্রস কর, এটার সাথে এটা কি হতে হবে, XH XH, এখানে দেখ XH XH, এখানে হবে XHY, এখানে হবে XHY, মানে 100% চান্স যত মেল আর যত ফিমেল বাচ্চা, এগুলো কি, এই দুটো তো ফিমেল আর এরা কি হচ্ছে মেল, মানে 50% মেল 50% ফিমেল, সবাই কিন্তু হিমোফিলিক। তাই বাবা মা যদি হিমোফিলিয়া আর বাচ্চা হিমোফিলিক হবেই, 100% হিমোফিলিক হবে, তাই তো, সেটাই তো আমি বলেছিলাম জেনেটিক কাউন্সেলিং করিয়ে নেওয়া উচিত বিয়ের আগে, কারণ জেনেটিক কাউন্সেলিং যদি না করে তাহলে আমরা বুঝবো না যে বাচ্চার মধ্যে কি 100% কত পার্সেন্ট চান্স এই হিমোফিলিয়া ডিসঅর্ডারটা আসার, কারণ এগুলো কিন্তু নন কিউরেবল, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, কালার ব্লাইন্ডনেস, এগুলো জেনেটিক, এগুলো ঠিক কিউরেবল করা যায় না, ঠিক আছে। এবার আমি বললাম তোকে যে ফাদার ইজ হিমোফিলিক, এবার আমি তোকে বললাম যে ফাদার ইজ হিমোফিলিক বাট মাদার ইজ নট, ঠিক আছে, ফাদার হিমোফিলিক বাট মাদার নর্মাল, মাদার XS, ফাদার হচ্ছে হিমোফিলিক XY HY, তাই তো, ফাদারেতে একটা জিনে হিমোফিলিয়া থাকলে হবে। তাহলে এখান থেকে কি কি জিন এলো, XX XX, এখান থেকে কি জিন এলো, XHY। তাহলে আমি যদি চেকার বক্স ড্র করি, চেকার বক্সে কি করতে হবে, এক পাশে মার জিনগুলো রাখতে হবে, এক পাশে বাবার জিনগুলো, ঠিক আছে, মানে এখানে একটা মেল, এখানে একটা
মেল ফিমেল সাইন দিতে হবে। এখানে ফিমেল লিখেছি মানে এখানে মাদারের এক্স এক্স, এপাশে মেল লিখেছি মানে এক্স এইচ ওয়াই। তাহলে এখানে কি হবে এক্স এক্স এইচ, এখানে হবে এক্স এক্স এইচ, এখানে হবে এক্স ওয়াই, মানে এটার সাথে এটা করছে, এটার সাথে এটা, আবার এটা দিয়ে এটা, আবার এটা দিয়ে এটা, এখানে হবে এক্স ওয়াই। তাহলে কি হলো, মানে যে দুটো ফিমেল দুটোই কি হচ্ছে, ফিমেল যে এসেছে দুজনেই কি হচ্ছে কেরিয়ার, টু ফিমেল দে আর কেরিয়ার, তাদের কি হচ্ছে দেখেছিস একটা জিনে প্রেজেন্ট, আর মেলগুলো কি হয়েছে টু নর্মাল মেল হয়েছে, তাই তো টু নর্মাল মেল, দেখেছিস দুটো নর্মাল মেল হয়েছে, তাই তো। তাহলে তোর এরকমভাবে কোশ্চেন আসবে কিন্তু, ঠিক আছে। হিমোফিলিক কি কত পার্সেন্টেজ দিয়ে অনেক সময় কোশ্চেন আছে, সেটা আমি বলছি। এবার নেক্সট আমি আরেকটা কন্ডিশন বলছি। ভাব এখানে ফিমেলটাকে আমি বলছি ভাব হিমোফিলিক, ফিমেলটাকে আমি বলছি কি হিমোফিলিক, মানে এক্স এইচ, বাট ফাদার ইজ নর্মাল। তাহলে কি হতে পারে, তাহলে চল আমরা আবার চেকার বক্স ড্র করি। এই চেকার বক্সটাকে পিউনিট স্কোয়ারও বলা হয়, ঠিক আছে। এ দেখ এখানে কি আমি যদি ফিমেল বলে এক্স এইচ, আর এখানে যদি মেলের জিনগুলো রাখি তাহলে এক্স ওয়াই, তাহলে এর সাথে করলে কি হবে এক্স এইচ এক্স, এক্স এইচ এক্স, এক্স এইচ ওয়াই, এক্স এইচ ওয়াই, মানে টু মেল কি হবে হিমোফিলিক, টু মেল হিমোফিলিক, আর টু ফিমেল কেরিয়ার, তাই তো। দেখ একটা ক্রোমোজোমে আছে, টু ফিমেল কেরিয়ার করেছে, কেরিয়ার একটা এক্স ক্রোমোজোমে রয়েছে। এবার যদি বলে যে রাইট দ্য পার্সেন্টেজ অফ হ্যাভিং কেরিয়ার, কেরিয়ার যে ফিমেল হচ্ছে তার পার্সেন্টেজ কটা বলতো বাচ্চা, চারটে মানে হচ্ছে তো চারটে যদি পার্সেন্টেজে করি তাহলে তো কত হবে, দেখ চারটে, তার মধ্যে কটা কেরিয়ার দুটো, তাহলে মানে 2/4 × 100, কাটাকুটি করো 2 করলে কত হবে 50%, তাহলে 50% কি ফিমেলস আর কেরিয়ার, এরকমও কিন্তু কোশ্চেন আসতে পারে, পার্সেন্টেজও জানতে পারে, প্রত্যেকটা 25% করে, তবেই তো 100%। এবার তোকে যেমন কোশ্চেন আসবে তুই করতে পারবি। তোকে যে বলে যে মেলদের মধ্যে কটা মেল হিমোফিলিক, তাহলে তোকে বলতে হবে 2 মেলস আর হিমোফিলিক, তাহলে পার্সেন্টেজটা কত হলো 50%, চারটে আছে তার মধ্যে দুটো, তার মানে 50%, বুঝেছিস। এভাবে কিন্তু কোশ্চেন আসবে।